নমস্কার, আমি কল্পনা। আমি গল্প লিখি। এসো, আজ তোমাদের একটা গল্প শোনাই। সন্ধ্যা নামার আগেই আকাশের রং বদলে গিয়েছিল। পশ্চিম দিগন্তে জমে থাকা কালো মেঘগুলো ধীরে ধীরে পুরো শহরটাকে ঢেকে ফেলছিল। দূরে কোথাও বিদ্যুতের চিকচিক আলো, তার কয়েক সেকেন্ড পর গম্ভীর বজ্রধ্বনি। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো অদৃশ্য ঘটনার পূর্বাভাস দিচ্ছে। শহরের অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল দোতলা বাড়িটা বাইরে থেকে দেখলে মনে হতো সুখের আরেক নাম। উঁচু লোহার গেট, সযত্নে ছাটা বাগান, মার্বেলের বারান্দা, ঝাড়বাতির আলো আর কাচের দেয়ালে প্রতিফলিত আকাশ, সবকিছুই যেন ঐশ্বর্যের প্রদর্শনী। কিন্তু মানুষ সব সময় বাইরে যা দেখে, ভেতরে তা থাকে না। বাড়ির দ্বিতীয় তলার বড় জানালার সামনে দাঁড়িয়ে ছিল অর্পিতা। তার হাতে ধোয়া ওঠা কফির কাপ, কিন্তু সেই কফিতে সে অনেকক্ষণ চুমুক দেয়নি। কাপের ওপর ভেসে ওঠা পাতলা ধোঁয়াটাও ততক্ষণে মিলিয়ে গেছে। তার দৃষ্টি ছিল আকাশে, কিন্তু মন অনেক দূরে। এই বাড়িতে এসেছে আজ 7 বছর হলো। প্রথম এই বিশাল বাড়িটাকে স্বপ্ন মনে হতো। নতুন সংসার, নতুন মানুষ, নতুন ভবিষ্যৎ, সবকিছু যেন এক রূপকথার শুরু। আদিত্য তখনও এত ব্যস্ত ছিল না। কাজের ফাঁকে ফোন করত, ছুটির দিনে হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো, অর্পিতার পছন্দের বই কিনে আনতো। অর্পিতা ভাবতো, এভাবেই হয়তো সারা জীবন কেটে যাবে। কিন্তু ব্যবসা যত বড় হলো, আদিত্যর পৃথিবী তত বদলে গেল। প্রথমে ফোন কমলো, তারপর কথা কমলো, তারপর হাসি, সবশেষে কমে গেল একসঙ্গে থাকার সময়। এখন তাদের কথোপকথন প্রায় একই রকম। সব ঠিক আছে? হ্যাঁ। টাকা লাগবে? না, আমি মিটিং এ যাচ্ছি, পরে কথা বলবো। এরপর ফোন কেটে যেত। অর্পিতা কখনো অভিযোগ করেনি। সে জানতো, আদিত্য সংসারের জন্যই পরিশ্রম করছে। কিন্তু মানুষ কেবল অর্থে বাঁচে না। কিছু সম্পর্কেরও নিয়মিত যত্ন লাগে। যত্ন না পেলে সেগুলো বাইরে থেকে অটুট দেখালেও ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যায়। বাড়ির দেওয়ালে টাঙানো বড় ঘড়িটা টিকটিক করে সময় জানাচ্ছিল। সেই শব্দই যেন এখন নেই বাড়ির একমাত্র সঙ্গী। ঠিক তখনই নিচে গেট খোলার শব্দ হলো। অর্পিতা জানালা দিয়ে তাকিয়ে দেখল, রতন বাজারের ব্যাগ হাতে ভেতরে ঢুকছে। লোকটাকে প্রথম দিন দেখেই তার মনে হয়েছিল, খুব সাধারণ একজন মানুষ। রোদে পোড়া মুখ, পরিশ্রমী হাত, চোখে মুখে এক ধরনের সংকোচ। গ্রামের বাড়িতে অসুস্থ মা, ঋণের বোঝা আর ছোট বোনের পড়াশোনার দায়, সব মিলিয়ে শহরে এসে কাজ নেওয়া। কথাগুলো সে প্রথম দিনেই বলেছিল। সত্যি বলেছিল, নাকি গল্প? অর্পিতা তখন তা ভাবেনি। তবে আদিত্যকে বিশ্বাস করেছিল, কারণ আদিত্যই ওকে নিয়ে এসেছিল বাড়িতে, খুব বিশ্বাসী লোক বলে। অবশ্য এখনো পর্যন্ত অবিশ্বাসের কিছুই দেখেনি অর্পিতা। আদিত্য সবাইকেই বিশ্বাস করে। ও যে এত বড় ব্যবসাটা চালাচ্ছে সেটা নাকি শুধুমাত্র বিশ্বাসের উপর ভরসা করেই। কিসের ব্যবসা করে আদিত্য, সেটা জানে না। আদিত্য একদিন বলেছিল সে নাকি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। হতে পারে, জানে না সে, জানার দরকারও নেই। অর্পিতাও মানুষকে বিশ্বাস করে, করতে চায়। মানুষকে বিশ্বাস করতে তার ভালো লাগে। রতনও বিশ্বাস অর্জন করে নিয়েছিল খুব অল্প দিনের মধ্যেই। রতনও খুব অল্প সময়ে বাড়ির সব কাজ গুছিয়ে নিয়েছিল। কোন ঘরে কি কাজ হয়, কেমন ভাবে ঘরগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, ব্যালকনিতে রাখা কোন গাছে কখন জল দিতে হয়, কখন বাজারে যেতে হয়, সব যেন নিজের বাড়ির মতো করে শিখে নিয়েছিল। তবে তার একটা অভ্যাস অর্পিতার নজর এড়ায়নি। সে খুব মন দিয়ে অর্পিতাকে লক্ষ্য করত। এমন ভাবে সে তাকায় মাঝে মাঝে যে অর্পিতার খুব অস্বস্তি হয়, কিন্তু মেনে নেয়। সে নিজের মুখ ফিরিয়ে নেয়। অথচ রতন যেন নিঃশব্দে তাকে দেখছে আর গিলছে। এমনকি অর্পিতা কখন কি বলছে, কিভাবে বলছে, কখন চুপ করে যাচ্ছে, সব যেন নিশ্চুপে নিজের মনে লিখে রাখে। সেদিন দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে রতন দেখেছিল, অর্পিতা ডাইনিং টেবিলে একা বসে খাচ্ছে। 10 জনের বসার টেবিলে একজন মানুষ। দৃশ্যটা তার মনে অদ্ভুত একটা রেখাপাত করেছিল। সেই রাতে নিজের ছোট ঘরে শুয়ে সে অনেকক্ষণ ঘুমোতে পারেনি। মায়ের কাশি, গ্রামের ভাঙা বাড়ি, মহাজনের হুমকি, সব একসঙ্গে মাথায় ঘুরছিল। তারপর চোখের সামনে ভেসে উঠল এই বাড়ির ঝাড়বাতি, দামি গাড়ি, সোনালী ফ্রেমের ছবি। সে দীর্ঘশ্বাস ফেলল। মানুষের ভাগ্য কি বিচিত্র, মনে মনে বলল সে। কেউ এত কিছু পেয়েও একা, কেউ ভালোবাসা নিয়ে থেকেও অভাবে ডুবে।
কিন্তু সেই ভাবনার আড়ালে আরেকটি চিন্তাও নিঃশব্দে জন্ম নিচ্ছিল রতনের মনে, যে চিন্তা মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। সেই চিন্তা একা অর্পিতাকে পাওয়ার চিন্তা, নিজের করে পাওয়ার। পরদিন সকালে অর্পিতা মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছিল, কিন্তু বিছানা থেকে নামে না। তার বেডরুমের দরজাটা সামান্য একটু খোলা ছিল। সেখানে তাকিয়ে দেখতেই তার মাথা ঘুরে গেল। অর্পিতা শুয়েছিল আর তার পরনের নাইটিটা পা থেকে অনেকটা উপরে উঠে গেছিল, আর ওর ফর্সা পাটা যেন চেটেপুটে খেতে লাগলো। রতন। অর্পিতা ঘুমিয়েছিল না, সে হঠাৎ করেই নড়ে উঠল, আর রতন আচমকা অর্পিতাকে নড়তে দেখে নিজেকে দরজার আড়ালে লুকিয়ে ফেলল, আর তারপর দরজার আড়াল থেকে দাঁড়িয়ে বলল, মেম সাহেব, আদা দিয়ে হালকা চা করেছি, যদি একটু ভালো লাগে। অর্পিতা অবাক হয়ে তাকিয়েছিল, সে তো কাউকে বলেনি যে তার মাথা ধরেছে। রতন মৃদু হেসে বলেছিল, আপনাকে কাল রাত থেকেই একটু ক্লান্ত লাগছিল, বারবার আপনি নিজের মাথাটা আর রগ দুটো হাত দিয়ে টিপছিলেন, আমার মনে হলো আপনার মাথা ধরেছে। ছোট্ট একটা কথা, কিন্তু সেই কথার মধ্যে ছিল লক্ষ্য করার অভ্যাস। অনেকদিন পর অর্পিতার মনে হলো কেউ যেন তাকে দেখেছে। এই দেখা আর খেয়াল রাখা দুটো শব্দের মূল্য যে কত, তা কেবল দীর্ঘদিন একা থাকা মানুষই বোঝে। সেদিন বিকেলে বৃষ্টি নামলো, জানালার কাছে টুকটাক শব্দ পড়ছিল। অর্পিতা বই খুলে বসেছিল, কিন্তু পড়ায় মন ছিল না। হঠাৎ তার ফোন বেজে উঠল। আদিত্য। এক মুহূর্তের জন্য মুখে হাসি ফুটল। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো ব্যস্ত গলা। অর্পিতা, আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে, হয়তো আরো 10-12 দিন ফিরতে পারবো না। অর্পিতা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শুধু বলল, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ফোন কেটে গেল। কোনো প্রশ্ন নয়, কোনো অভিমান নয়, শুধু নিঃশব্দে ফোনটা টেবিলে রেখে জানালার দিকে তাকিয়ে রইল সে। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। রতন দাঁড়িয়ে। বাইরে খুব ঝড় উঠছে, মেম সাহেব। সব জানালা বন্ধ করে দেব। অর্পিতা ধীরে মাথা নাড়ল। রতন একে একে জানালাগুলো বন্ধ করতে লাগলো। শেষ জানালাটা বন্ধ করার আগে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। কেউ কিছু বলল না, কিন্তু সেই নীরবতার মধ্যে যেন অদ্ভুত এক অস্বস্তি জন্ম নিল। রতন দ্রুত চোখ নামিয়ে বাইরে চলে গেল। অর্পিতা অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল। তার নিজেরই মনে হলো, এই নীরব মুহূর্তটাকে সে অকারণে এত গুরুত্ব দিচ্ছে কেন। সে নিজেকে ধমক দিল, অতিরিক্ত ভাবছো, অর্পিতা। কিন্তু মানুষের মন সব সময় যুক্তির কথা শোনে না। বাইরে বৃষ্টি আরো জোরে নামতে লাগলো, আর সেই বৃষ্টির শব্দের আড়ালে, এই বাড়ির নিস্তব্ধ দেয়ালের ভেতরে, অদৃশ্যভাবে শুরু হয়ে গেল এমন এক পরিবর্তন, যার ফলাফল তখনও কেউ কল্পনা করতে পারেনি। সংযম বৃষ্টি আর বজ্রের ধ্বনির মধ্যেই একই ঘরে তখন মুখোমুখি দাঁড়িয়ে দুটো প্রাণী, অর্পিতা আর রতন, আর বাদলের দিনেও দুজনেই যেন ঘামছে। কিছু কি বড় ঘটতে চলেছে হঠাৎ। সকালের আলোটা আজ যেন অস্বাভাবিক ম্লান। সারারাতের বৃষ্টিতে বাগানের গোলাপ গাছগুলো মাথা নুয়ে পড়েছে। বারান্দার কার্নিস থেকে এখনো ফোঁটা ফোঁটা জল পড়ছে। বাতাসে ভেজা মাটির গন্ধ, অথচ সেই গন্ধেও অর্পিতার মন ভরছে না। ঘড়ির কাঁটা তখন 8:30। ডাইনিং টেবিলে একা বসে সকালের ব্রেকফাস্ট করছিল অর্পিতা। সামনে টোস্ট, ফল আর আখাওয়া এক কাপ চা। বাড়ির প্রতিটি শব্দ যেন অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল। প্লেটের সঙ্গে চামচের হালকা ঠোকাঠুকিও যেন নিস্তব্ধতাকে আরো প্রকট করে তুলছিল। রতন রান্নাঘর থেকে এসে আস্তে করে বলল, আরেক কাপ চা করে দেব। অর্পিতা মাথা নাড়ল, না, লাগবে না। রতন চলে যাচ্ছিল। হঠাৎ অর্পিতা ডাকল, তোমার মায়ের খবর কি? রতন এক মুহূর্ত থেমে গেল, তারপর মৃদু হেসে বলল, আগের মতোই, অনেকগুলো সমস্যা, হাই বিপি, কাশি, হাঁপানি, সুগার, থাইরয়েড, কত আর বলবো। নিয়মিত ওষুধ খেতে হয়। একদিন ওষুধ না খেলেই হাসপাতালে ভর্তি করতে হয়, আর সরকারি হাসপাতালে কোনো কেয়ার নেয় না, তখন ছোটখাটো নার্সিং হোমে ভর্তি করতে হয়। কথাটা বলার সময় তার চোখে যে কষ্ট ফুটে উঠল, সেটা অভিনয় ছিল না সত্যি। অর্পিতা বুঝতে পারল না, তবে মানুষের প্রতি সহানুভূতি তার স্বভাবজাত। সে শুধু বলল, টাকার দরকার হলে আমাকে বলবে। রতন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপনি অনেক ভালো মানুষ, মেম সাহেব। অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আপনার মতো এই রকম কথা আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি। রতনের চোখে জল চলে এলো।
এই একটি বাক্য অর্পিতার বুকের কোথাও অদ্ভুতভাবে গিয়ে লাগলো। কতদিন কেউ তাকে মানুষ হিসেবে মূল্য দেয়নি। সবাই তাকে চিনেছে একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী হিসেবে। কিন্তু ভালো মানুষ এই পরিচয়টা যেন বহু বছর পরে শুনল। সেই দিন বিকেলে রতন বাজারে গিয়েছিল। ফেরার পথে মোড়ের চায়ের দোকানে গ্রামের এক পরিচিত লোকের সঙ্গে দেখা। লোকটা সিগারেট ধরিয়ে বলল, এই যে শুনলাম তুই বড়লোকের বাড়িতে কাজ পেয়েছিস। রতন মাথা নাড়ল। লোকটা মুচকি হেসে বলল, তোর ভাগ্য খুলে গেছে। রতনও হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভেতরে অন্যরকম একটা অর্থ লুকিয়েছিল এক কামুকের মন। একা এক সুন্দরী ধনী মহিলাকে পাওয়ার ইচ্ছা, নাকি অন্য কিছু? চায়ের কাপ হাতে নিয়ে সে চুপচাপ রাস্তার ওপারে তাকিয়ে রইল। মনের ভেতরে হিসাব চলছিল। মাসের শেষে বেতন, মায়ের ওষুধ, মহাজনের সুদ, একতলা বাড়িটা দোতলা, আরো কত কি। আর সেই সঙ্গে এক বিশাল সাম্রাজ্য, বিশাল প্রাসাদ, আর তার প্রতিটি ঘরে ছড়িয়ে থাকা সম্পদ। লোক কখনো হঠাৎ জন্মায় না, সেই মানুষের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধে। প্রথমে প্রয়োজনের অজুহাতে, তারপর অভ্যাসে, শেষে নীতিবোধকে গ্রাস করে ফেলে। রতন নিজের অজান্তেই সেই পথে হাঁটতে শুরু করেছে। এদিকে অর্পিতা নিজের ঘরে জীবনানন্দ নিয়ে বসেছিল। হঠাৎই নিজের মনে একটা লাইন উঠে এলো, ঠিক যেন জীবনানন্দের মতোই। আকাশের কোনো তারা আমাকে ডাকে নাকো আজ। চারিদিকে শুধু অন্ধকার, ভুল পথে চলেছি কি আমি? হারিয়েছি পথ অন্ধকারে। 7 বছর আগের অ্যালবাম খুলে বসেছিল। একটার পর একটা ছবি, আদিত্যর সঙ্গে। আর কেউ নেই, শুধু আকাশ, বাড়ি, পার্ক, সমুদ্র, পাহাড়। এই সব জায়গাগুলো তারা ঘুরেছে একদিন একসঙ্গে, আজ থেকে 5 থেকে 7 বছর আগে। তারপর আর কোনো ছবি নেই। আর সেই ছবির মধ্যে একটা ছবিতে ওর চোখ বিশেষভাবে আটকে গেল। ছবিটা হলো আদিত্য তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা আজ যেন অন্য একজন মানুষের। ছবির ওপর আঙুল বুলিয়ে অর্পিতা ফিসফিস করে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? চোখের কোণে জল এসে জমলো। ঠিক তখনই ফোনে একটা বার্তা এলো, মিটিং এক্সটেন্ডেড, রিটার্নিং আফটার 2 উইকস। বার্তাটা মাত্র 4টি শব্দের, কিন্তু অর্পিতার কাছে যেন 4টি দরজা বন্ধ হয়ে গেল। সে ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। সে নিজেকে নিজেই বলল, না, আদিত্য আর আমাকে আগের মতো করে ভালোবাসে না। মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শূন্যতা হলো যখন কেউ আর তার জন্য অপেক্ষা করে না। সন্ধ্যার একটু আগে আচমকা বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। বাইরে আবার মেঘ ডাকছে। রতন টর্চ হাতে একে একে মোমবাতি জ্বালাতে লাগলো। ঝাড়বাতির আলো নেই, এখন শুধু মোমের কাপা আলো। দেয়ালে দুজন মানুষের ছায়া লম্বা হয়ে উঠেছে। অর্পিতা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। রতন দূর থেকে বলল, বৃষ্টি দেখছেন? হ্যাঁ, ভালো লাগে। তাহলে ছাদে যাবেন? বৃষ্টিতে ভিজলে মনটা ভালো লাগবে। ছাদে? উদ্ধৃতি চিহ্ন। কেন? ভয় লাগছে। অর্পিতা হালকা হেসে বলল, অন্ধকারকে নয়, একাকিত্বকে। রতন বলল, একা কেন? বৃষ্টি আছে, আকাশ আছে, আর সঙ্গে আছে অন্ধকার। কিন্তু? কোনো কিন্তু নয় মেম সাহেব, আপনি চলুন ছাদে, দেখবেন আপনার খুব ভালো লাগবে। হয়তো ফিরে পাবেন আপনার অতীতকে, আপনার শৈশবের, আপনার কৈশোর। ফিরে পাবেন স্কুলের সেই দিনগুলো। অর্পিতা সেই মোমবাতির আলোয় রতনের দিকে তাকিয়ে রইল। একটা অশিক্ষিত চাকর কি করে এমন করে গুছিয়ে কথা বলতে পারে? সেই কথা ভাবতে না ভাবতেই রতন আবার বলে উঠল, আপনি একা থাকবেন না মেম সাহেব, আমি দাঁড়িয়ে থাকবো দূরে, দেখবো আপনার খুশি, আপনার আনন্দ, যতখানি দেখা যায় অন্ধকারে। অর্পিতা মন্ত্রমুগ্ধের মতো করে ওর কথা শুনছিল, আর মন যেন কোনো অজানার দিকে চলে যাচ্ছিল। রতন মনে মনে মুচকি হাসল। সে বুঝল, এই বাড়ির সবচেয়ে সবল দরজাটা লোহার নয়, এবার হয়তো ভাঙতে চলেছে। ছাদে বৃষ্টির মধ্যে নৃত্য করতে করতে হঠাৎ করেই অর্পিতা রতনের সামনে এগিয়ে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল। একজন মানুষের মন কি সবসময় মানুষের নিজের মতো করে চলে? রাতে নিজের ঘরে শুয়েও ঘুম এলো না রতনের। মোবাইলের স্ক্রিনে মায়ের পুরনো ছবিটার দিকে তাকিয়ে সে দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই শুধু মায়ের জন্য লড়ছি? উত্তর এলো না, বরং আরেকটা মুখ ভেসে উঠল, অর্পিতা। সে বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল।
কিন্তু বিবেককে বন্ধ করার কোনো সুইচ নেই। ডট ডট ডট। ওদিকে অর্পিতাও ঘুমোতে পারেনি। মধ্যরাতে ঘুম ভেঙে সে জল খেতে নিচে নামলো। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো নিচের ড্রয়িং রুমে কেউ যেন আছে। আস্তে আস্তে এগিয়ে গেল, দেখলো রতন সোফায় বসে আছে। আলো জ্বলছে না, জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের ম্লান আলোয় তার মুখটা স্পষ্ট নয়। অর্পিতা অবাক হয়ে বলল, এত রাতে এখানে? রতন চমকে উঠে দাঁড়ালো। ঘুম আসছিল না। দুজনেই কিছুক্ষণ চুপ। বাড়ির ঘড়িতে তখন রাত 2টো। দূরে কোথাও কুকুর ডেকে উঠল। অর্পিতা ধীরে বলল, আমারও না। এই দুটি শব্দের পর আবার নীরবতা। দুজন মানুষ, দুটি আলাদা জীবন, দুটি আলাদা অভাব। তবু সেই মুহূর্তে যেন এক অদৃশ্য সুতো তাদের নীরবে বেঁধে ফেলল। ঠিক তখনই বাইরে বিদ্যুতের ঝলকানি। এক মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়ে উঠল। সেই আলোয় রতন প্রথমবার স্পষ্ট দেখল, অর্পিতার চোখে শুধু নিঃসঙ্গতা নেই, সেখানে জমে আছে দীর্ঘদিনের অপূর্ণতা, অভিমান আর ভেঙে পড়া বিশ্বাস। আর অর্পিতা দেখল, রতনের চোখে কেবল সহানুভূতি নেই, সেখানে এমন এক গভীর অস্থিরতা আছে, যার অর্থ সে এখনো বুঝতে পারেনি। বজ্রপাতের শব্দে দুজনেই চমকে উঠল। অর্পিতা ধীরে ধীরে নিজের ঘরের দিকে ফিরে গেল। রতনকে বলল, এসো। কি বলল অর্পিতা? ডাকলো নাকি রতনকে? আর রতন কি এই ডাকটার জন্যই অপেক্ষা করছিল? রতন অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর কেমন একটা ঢুই ঢুই শব্দ করতে লাগলো। রতন আর 7-5 কিছু না ভেবে অর্পিতাকে অনুসরণ করলো। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। দুটো বিপরীত লিঙ্গের প্রাণী একটা অন্ধকার ঘরে পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে রইল। আর তাদের পাশে একটা সুসজ্জিত নরম বিছানা কিছু একটা ইঙ্গিত দিতে থাকলো। রতন রোজ ভোরে উঠে থাকে। সে যখন ঘুম থেকে ওঠে তখন অন্ধকারও বিছানায় পড়ে থাকে। বাইরে আলো উঠতে ভয় পায় হয়তো, কিন্তু রতন ওঠে। উঠেই কিছুক্ষণ ব্যায়াম ইত্যাদি করে আর তারপর বাড়ির কাজে লেগে যায়। ব্যালকনিতে রাখা টবের গাছগুলিতে জল দেওয়া আর তারপর আরো অন্য কাজ যেমন চা করা ইত্যাদি। কিন্তু আজ যখন রতনের ঘুম ভাঙলো তখন ঘড়িতে সকাল 7টা। আর সে নিজেকে আবিষ্কার করলো নিজের বিছানায় নয়, অন্য এক বিছানায়। তার পাশে অসংলগ্ন অবস্থায় শুয়ে আছে অর্পিতা। অর্পিতার অর্ধনগ্ন শরীরটার দিকে তাকিয়ে সে সব ভুলে গেল, অর্থাৎ কাল রাতের সব কিছুই তার মনে পড়ে গেল। তার মুখে আপনা থেকেই মৃদু হাসি খেলে গেল। বেড কভারটা অর্পিতার গায়ে দিয়ে সে বেরিয়ে গেল নিজের কাজে। তবে আজ আর ব্যায়াম হবে না, কারণ শরীরটা ঠিক লাগছে না, কেমন যেন দুর্বল লাগছে। কিন্তু মনটা আজ খুশি খুশি লাগছে খুব। এবার হয়তো ওর ভাগ্য খুলে যাবে আর সমস্ত দুঃখ ঘুচে যাবে। সে একবার নিজের ফোনটার দিকে তাকলো। গ্যালারি খুলে দেখলো সব ঠিক আছে। কালকের রাতের তোলা সব ছবিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্পিতা আর ওর নিজের রাতের কুকর্ম। আর এই কুকর্মই হচ্ছে ওর উপরে ওঠার সোপান। ধন্যবাদ গল্পটা শোনার জন্য। এবার টুক করে একটা সাবস্ক্রাইব করে দিন, আমার আজকের দিনটা যাতে দারুণ। আমি আরও গল্প লিখতে ও বলতে পারি।